আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের সাহিত্যের ইতিহাসের এই পর্বে আমরা কথা বলবো শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। সাহিত্যের ইতিহাসের আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম চর্যাপদ নিয়ে, যেখানে আমরা চর্যাপদকে বলেছিলাম বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। কিন্তু যদি যথার্থভাবে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন দেখা যায়, যেটা সম্পূর্ণভাবে বাংলায় লেখা এবং যার কবিও বাঙালি, সেটা কিন্তু চর্যাপদ হবে না, হবে শ্রীকৃষ্ণ কীর্তন। তবে আমরা এখানে সাহিত্যের ইতিহাসকে লঙ্ঘন করব না। চর্যাপদ প্রত্ন বাংলায় লেখা, সেই জন্য সেটাই আমাদের বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হওয়া উচিত। আমরা চর্যাপদের ভাষায় দেখেছিলাম যে সেই ভাষাটা কিন্তু যথার্থ অর্থে বাংলা তখন গড়ে ওঠেনি। তখন বাংলা মাগধী অপভ্রংশের খোলস ছেড়ে সবেমাত্র রূপ লাভ করছে। এই জন্য চর্যাপদের মধ্যে আমরা অনেক সৌরসেনী, আমরা অনেক ওড়িয়া, মৈথিলি ইত্যাদি ভাষার চিহ্ন পেয়েছিলাম, এবং এই কারণে চর্যাপদ সম্পর্কে অন্যান্যরাও দাবি করে থাকে যে চর্যাপদ তাদের নিদর্শন, কিন্তু সেটা ঠিক নয়। চর্যাপদ বাংলা ভাষারই প্রাচীনতম নিদর্শন। এবার শ্রীকৃষ্ণ কীর্তন প্রসঙ্গে আসি। আমরা অনেকদিন শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে কিছুই জানতে পারিনি। চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন দুটো প্রায় পিঠেই আবিষ্কার হয়েছিল, এবং যেটা আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের পুরো যে ধারণা সেটাকে বদলে দেয়। বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয় 1909 বা 1316 বঙ্গাব্দে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের যে পুঁথিটি সেটি আবিষ্কার করেছিলেন, এবং তাঁরই সম্পাদনা এটা পরবর্তীকালে 1323 বঙ্গাব্দ নাগাদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়, এবং তারপরে যে নামটা প্রচলিত হয়ে যায় সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। অ্যাকচুয়ালি গ্রন্থটার নাম কি ছিল সেটা আমরা জানতে পারিনি, তার কারণ গ্রন্থটা খণ্ডিত অবস্থায় পাওয়া গেছিল, তার ভূমিকা টমিকা বা পুষ্পিকা ইত্যাদি পাওয়া যায়নি, এবং সেই গ্রন্থটার খুব বেশি কপিও পাওয়া যায়নি, একটি কপি পাওয়া গেছিলো। সুতরাং সেটা নিয়ে গ্রন্থের নাম নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমরা যেহেতু এখন সেটাকে শ্রীকৃষ্ণ কীর্তন বলেই জানি, সেটাই পরিচিত নাম, তা সত্ত্বেও সেই গ্রন্থটার মধ্যে একটি চিরকুট পাওয়া যায়, এবং যার মধ্যে কিন্তু একটি নাম ছিল যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন সন্দর্ভ। মনে করা হয় যে এটা হয়তো গ্রন্থের প্রকৃত নাম, কিন্তু এখন আমাদের প্রচলিত নাম শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন সন্দর্ভ বললে হয়তো আমরা অনেকেই চিনতে পারবো না। এবার বিষয় হচ্ছে যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কোন সময়ে লেখা। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটা, যে পুঁথিটা আমরা পেয়েছিলাম, সেটা যেহেতু অনুলিপি করা হয়েছিল, মূল পুঁথি নয়। আগেকার দিনে একটা সমস্যা হতো যে একটা পুঁথি, আমাদের তো প্রিন্ট মিডিয়া ছিল না, যখন বই ছাপা হবে, বা আগে সময় নিয়েও মানুষের সচেতনতা ততটা ছিল না, এই জন্যে অনুলিপি করা হতো, এবং অনুলিপির মাধ্যমে পুঁথির কাগজের বয়স, কালির বয়স, এই সমস্ত দেখে পুঁথির অ্যাকচুয়াল যে বয়স সেটা নির্ণয় করতে একটু সমস্যা হয়। তবু ভাষা টাষা দেখে মোটামুটি একটা ধারণা করা যায়, সেই হিসাবে শ্রীকৃষ্ণ কীর্তনের বয়স নির্ণয় করা হয়েছে। এবং সেখানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1315 থেকে 1400-এর মধ্যে কোনো একটা সময় লেখা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন এটা আদি মধ্যযুগের রচনা। আমরা মোটামুটি এটাকে বলবো 1350-এর পরবর্তী সময়ের রচনা। তার কারণ আমরা জানি যে তুর্কি আক্রমণ বলতে গিয়ে যেটা বলেছিলাম সেটা হচ্ছে 1200 থেকে 1350 পর্যন্ত, এই যে 150 বছর, এই 150 বছর কিন্তু বাংলা সাহিত্যের একটা অনুর্বর সময়, যে সময়ের কিন্তু কোনো সাহিত্যিক নিদর্শন আমরা পাইনি। সুতরাং এটাকে আমরা মোটামুটি 1350 পরবর্তীকালেরই রচনা বলবো। তবু এটাও যে পুরোপুরি সঠিক তারও কোনো কথা নেই, কিন্তু মানে শ্রীকৃষ্ণ কীর্তনের যে ভাষা সেটা সেই দিকেই ইঙ্গিত করে। সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল আমাদের বলতে হলে আমরা মোটামুটি অর্থে যেটা বলবো, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটা হচ্ছে 1350-এর পরবর্তীকালে শ্রীকৃষ্ণ কীর্তন কোনো একটা সময় রচিত হয়। এবার শ্রীকৃষ্ণ কীর্তনের কবি পরিচয়। আমরা আগেই বললাম যে শ্রীকৃষ্ণ কীর্তন বড়ু চণ্ডীদাসের লেখা, এবং শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হওয়ার পরই বাংলা সাহিত্যে যে সমস্যাটা খুব জটিল হয়ে উঠলো সেটা হচ্ছে চণ্ডীদাস সমস্যা, যেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো বাংলা সাহিত্যের ইতিহাসের পরবর্তী পর্বে। আমরা আপাতত এটুকু বলি যে শ্রীকৃষ্ণ কীর্তনের কবি বড়ু চণ্ডীদাস চৈতন্য পূর্ববর্তী সময়ের কবি, এবং তার সম্পর্কে বিশেষ কিছু আমরা জানতে পারিনি, কারণ গ্রন্থটা সম্পর্কে খুব বেশি কিছু আর জানা যায়নি। এবার শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তু কি নিয়ে লেখা। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যেহেতু নাম শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ, তাই শ্রীকৃষ্ণের লীলা নিয়েই গ্রন্থটা হবে। এর আগে গীতগোবিন্দ লেখা হয়েছে, এবং গীতগোবিন্দের কিছু কিছু প্রভাবও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রয়েছে। মোটামুটি গীতগোবিন্দ বা ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, এগুলো থেকে কাহিনী সংগ্রহ করে, উপাদান সংগ্রহ করে বড়ু চণ্ডীদাস লিখেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কিন্তু মনে রাখতে হবে যে সংস্কৃত ঐতিহ্য শ্রীকৃষ্ণের কাহিনীর, বা যেটা পরবর্তীকালে দেখা যাবে যে বৈষ্ণব পদাবলিতে যে রাগানুগা ভক্তি আসবে, বা এর আগে যেটা ছিল বৈধি ভক্তি, এগুলোর কোনোটারই ধারে পাশ দিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যায়নি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একদম লোকায়তভাবে রাধাকৃষ্ণের প্রণয়োপাখ্যানকে তুলে ধরেছে। সেখানে তোমরা যদি কাব্যটার বিষয়বস্তু পড়ে দেখো, দেখবে সেখানে শ্রীকৃষ্ণের যে ঐশ্বরিক বা দৈবী মহিমা সেটা কিন্তু নেই। এখানে শ্রীকৃষ্ণকে একজন লম্পট পুরুষ হিসাবে আমরা দেখতে পাই, এবং রাধা একজন গ্রামের কুলবধূ কিশোরী। তার কারণ আমরা যদি শ্রীকৃষ্ণের আচার আচরণগুলো এখানে দেখি, যে কৃষ্ণ কিভাবে রাধাকে ভোগ
করতে চেয়ে তাকে উত্ত্যক্ত করছেন, কিভাবে তাকে বলপূর্বক এক প্রকার ধর্ষণ করছেন, হ্যাঁ, এবং তারপরে তিনি রাধাকে যখন অর্জন করছেন, রাধা যখন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে উঠছে, তার কারণ রাধার একটা পারিবারিক জীবনে একটা অসন্তোষ ছিল, একটা অপ্রাপ্তি ছিল, এবং রাধার জীবনে কৃষ্ণই প্রথম পুরুষ বলা যেতে পারে এই শ্রীকৃষ্ণ কীর্তন অনুসারে। তো সেখানে রাধা যখন কৃষ্ণকে পুরোপুরি সমর্পণ করে দিচ্ছে নিজেকে, তখন কিন্তু শ্রীকৃষ্ণ রাধাকে ত্যাগ করছে। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে পরবর্তীকালে আর কেউ তুলে আনেননি, কাব্যটাকে লুকিয়ে রাখা হয়েছিল, কাব্যটাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার কারণ কাব্যটার মধ্যে প্রচুর স্থূল জায়গা রয়েছে, অমার্জিত জায়গা রয়েছে, যেগুলো পরবর্তীকালের যারা বৈষ্ণব পদকর্তা, যারা বৈষ্ণব গুরুজন, তারা কোনোভাবেই সেটাকে মেনে নিতে পারেননি। তো শ্রীকৃষ্ণ কীর্তনে কাব্যবস্তু মোটামুটি 13টা খণ্ডে বিন্যস্ত হয়েছে, এবং যার শেষটার নাম রাধা বিরহ, যেটা নিয়ে একটা বিতর্ক রয়েছে, রাধা বিরহ কি প্রক্ষিপ্ত বা প্রক্ষিপ্ত নয়। এটা অমিতসূদন ভট্টাচার্য তার বইতে দেখিয়েছিলেন যে রাধা বিরহ প্রক্ষিপ্ত নয়, এবং তিনি তার সপক্ষে অনেকগুলো প্রমাণ উপস্থাপন করেছিলেন। তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, এবং মূল যে আমরা যেখানে আসবো সিদ্ধান্তে, সেটা হচ্ছে রাধা বিরহ প্রক্ষিপ্ত নয়, এটারই একটা অংশ, শুধুমাত্র বিরহ নামটা আছে বলে রাধা বিরহকে প্রক্ষিপ্ত বলা যায় না। এবার আমরা চলে আসছি শ্রীকৃষ্ণ কীর্তনের পরবর্তী আলোচনা, যেটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটার সাহিত্যিক বা ঐতিহাসিক গুরুত্ব কি, গ্রন্থটা আবিষ্কারের ফলে কি উপকার হলো ইত্যাদি, বা গ্রন্থটার একটা সার্বিক মূল্যায়ন। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের গুরুত্ব যদি বলতে হয়, আমি এটাকে দুভাবে আলোচনা করব। একটা হচ্ছে সাহিত্যগতভাবে, একটা হচ্ছে ইতিহাসগতভাবে। সাহিত্যগতভাবে বলতে গ্রন্থটা আবিষ্কার হওয়ার পর গ্রন্থটার পাঠ প্রতিক্রিয়ায় সেই গ্রন্থটা সাহিত্য হিসাবে কতটা গুরুত্বপূর্ণ বা সাহিত্য হিসাবে কেন বিশেষ সেটা। আর যখন কোনো প্রাচীন গ্রন্থ আমরা হাতে পাই, সেটা আমাদের ইতিহাসকে, আমাদের যে ঐতিহাসিক ধারণাকে একটা স্পষ্ট অবয়ব দেয়, সেদিক থেকে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। তো প্রথমে সাহিত্যগতভাবে বললে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইব লৌকিক রসের প্রতি। তার কারণ আমরা আগেই বলেছি যে গ্রন্থটা তার পূর্ববর্তী যে ঐতিহ্য ছিল, যেটা বৈদিভক্তির ঐতিহ্য, ঐশ্বর্য ভক্তির ঐতিহ্য, তার ধারেপাশ দিয়েও যায়নি, এবং পরবর্তীকালে বৈষ্ণব পদকর্তারা যে রাগানুগা ভক্তি নিয়ে আসবেন, বৈষ্ণব যে রসশাস্ত্র নির্মিত হবে, হ্যাঁ, সেদিক থেকেও তিনি যাননি। তিনি একদম রাধাকৃষ্ণকে মানবায়িত করেছেন, সেই রাধাকৃষ্ণ যেন সমকালীন মানব জীবনের একজন প্রতিভূ, এবং যে জীবনটা সেই সময় তুর্কি আক্রমণ পরবর্তীকালে একটা স্থূলতা, অমার্জিত রুচিবোধের মধ্যে দিয়ে উঠে আসছিল, একটা সামগ্রিক অস্থিরতার মধ্যে দিয়ে তৈরি হচ্ছিল, সেই সময় একজন গ্রাম্য যুবক যুবতীর একটা প্রণয়োপাখ্যান হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। সেদিক থেকে তার যে লৌকিক রস, সেটা আধুনিককালের পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। এবং পরবর্তীকালে আমি যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, সেটা হচ্ছে এই কাব্যটা আখ্যান, গীতি এবং নাট্য, এই তিনটের একটা ত্রিবেণী সঙ্গম। তার কারণ শ্রীকৃষ্ণ কীর্তন একটা আখ্যান কাব্য তার রূপগতভাবে, এবং আমরা কি জানি যে কাব্যটা তিনজন চরিত্রকে নিয়ে লেখা হয়েছে, একজন কৃষ্ণ, রাধা এবং তৃতীয় বড়াই, এই তিনজনের উক্তি প্রত্যুক্তিমূলক কাব্য। সেক্ষেত্রে এই উক্তি প্রত্যুক্তির মাধ্যমে এর মধ্যে একটা নাটকীয়তা সঞ্চারিত হয়েছে, এবং তার মধ্যে একটা গীতিপ্রাণতাও রয়েছে। সুতরাং এই আখ্যান, গীতি এবং নাট্যের এই যে ত্রিবেণী সঙ্গম কাব্যটা, সেই থেকে কিন্তু বড়ুচণ্ডীদাসের একটা সাফল্য আমরা বলতে পারি, যেটা মধ্যযুগের কাব্যে কিন্তু খুব একটা দেখা গেছে এরকম নয়। এবার সাহিত্যিক তাৎপর্য ছেড়ে আমরা চলে আসি ঐতিহাসিক তাৎপর্যে। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের ফলে আমরা কি কি জানতে পারলাম? প্রথমত যেটার কথা বলবো, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের ফলে বাংলা ভাষার বিবর্তনের যে ক্রমবিকাশ, সেই ধারায় শ্রীকৃষ্ণ কীর্তন এমন একটা জায়গা নিল, যেটা ওই আদি মধ্যযুগ অন্ত মধ্যযুগের মধ্যবর্তী একটা সময়, আমরা চর্যাপদ থেকে একদম পরবর্তীকালে কৃত্তিবাস, এর মধ্যবর্তী সময়ে বাংলা ভাষার বিবর্তনের রূপটা খুঁজে পেলাম শ্রীকৃষ্ণ কীর্তনের মাধ্যমে। তাই শ্রীকৃষ্ণ কীর্তনের একটা ইতিহাসগত একটা তাৎপর্য রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনে যে লিপি ব্যবহার করা হয়েছে, সেটা সমসাময়িক যে বাংলা লিপি তার একটা ধারণা দেয়। তৃতীয়ত হচ্ছে এই গ্রন্থে যে ছন্দ, অলঙ্কার ইত্যাদি ব্যবহার করা হয়েছে, সুতরাং সেটার মাধ্যমে আমরা তৎকালীন বাঙালির যে সাহিত্য চর্চা, যে ছন্দ অলঙ্কার ব্যবহারের রীতি, তার একটা নিদর্শন পাই। তার পরবর্তীকালে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন যেভাবে রাধাকৃষ্ণের কথা বলেছে, তাতে জয়দেবের গীতগোবিন্দের পরবর্তীকালে, গীতগোবিন্দ যদিও সংস্কৃত ভাষায় লেখা, বাংলাদেশে কৃষ্ণ কথার ক্রমবিকাশ কিভাবে হয়েছিল তার একটা ধারণা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমরা পেতে পারি। এবং তারপরে বলা যেতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তনে যেভাবে লৌকিক জীবন উঠে এসেছে, লৌকিক রস উঠে এসেছে, মানুষের জীবন, তাদের প্রবাদ প্রবচন, বাগধারার ব্যবহার, তাদের সমাজ জীবন উঠে এসেছে, যে শ্রীকৃষ্ণ কীর্তন সমকালীন সমাজ জীবনেরও কিন্তু একটা প্রতিনিধিত্ব করে। আরেকটা বিষয় যেটা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আমার মনে হয়, সেটা হচ্ছে
আজকে আধুনিক সাহিত্য বলতে আমরা সেটাকেই বুঝি যেটার মধ্যে বাস্তবতা রয়েছে, যেটার মধ্যে আমাদের সমাজ জীবনের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, সেগুলোকে। কিন্তু মধ্যযুগের সাহিত্য এরকম ছিল না। মধ্যযুগে আমরা সাহিত্যকে দেখেছি দেব মাহাত্ম্য ব্যঞ্জক সাহিত্য, যেখানে দেবতার প্রাধান্যই সর্বোচ্চ ছিল। তো এরকম একটা সময় দাঁড়িয়ে বরুচণ্ডী দাস কিন্তু যে কাব্যটা লিখলেন সেখানে তিনি দেবতাকে নিয়ে লিখলেন, কিন্তু দেবতার সেখানে দেবত্ব নেই, যেটা আমরা পরবর্তীকালে অন্নদামঙ্গলে দেখতে পাচ্ছি, আস্তে আস্তে পরবর্তীকালে শিবায়ন কাব্যে দেখতে পাচ্ছি, ধর্মমঙ্গলে দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু দেবতার থেকে মানুষের বিশ্বাস আস্তে আস্তে কোথাও না কোথাও সরছে। শিবের গায়ে যেভাবে ধুলো ছুঁড়ছে তখনকার ছেলেমেয়েরা, সেটা কিন্তু তার আগে সম্ভব ছিল না, যেটা আমরা অন্নদামঙ্গলে দেখছি বা শিবায়নে দেখছি। তো তার অনেক দিন আগে, তার এত বছর মানে কয়েকশো বছর আগে বরুচণ্ডী দাস লিখছেন, এবং সেই সময় তিনি তার কাব্যে দেবতার যে মানবায়ন ঘটাচ্ছেন, এই যে মানব রস শ্রীকৃষ্ণ কীর্তনের, এটাকে কি আমরা আধুনিক বলবো না? এটা ঠিক যে শ্রীকৃষ্ণ কীর্তন পরবর্তীকালে মান্যতা পায়নি, পরবর্তীকালে সেটা সমাদর পায়নি, তার কারণ তার মধ্যে যে স্থূলতা বা যে বলছি অমার্জিত রুচির একটা প্রতিফলন ঘটেছিল। কিন্তু আমরা যদি সমকালীন সমাজ জীবনের যে প্রতিনিধিত্ব করেছিল শ্রীকৃষ্ণ কীর্তন, এই প্রতিনিধিত্ব করাকে, এই লৌকিক রসকে, এই বাস্তব চিত্রকে তুলে ধরাকে যদি অমার্জিত বলি, অসংস্কৃত বলি, রুচিহীন বলি, তাহলে কি আমরা কোথাও না কোথাও আধুনিক সাহিত্যকেও তা বলি না? তার কারণ আমরা জানি যখন মানিক বন্দ্যোপাধ্যায়রা কল্লোলের লেখা যারা লেখক ছিলেন তারা যখন লিখছিলেন, রবীন্দ্রনাথ সেটাকে পছন্দ করেনি। তিনি বলেছিলেন যেভাবে রিয়েলিটির কারি পাউডার মিশিয়ে লেখা উচিত নয়, সাহিত্যের অতি সুন্দরের সাধনা করা, সেখানে নর্দমার পাক ঘাঁটা উচিত নয়। কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল যে সেই বিষয়গুলো উঠে এলো সাহিত্যে, তো সেগুলোও কি স্থূল রুচির নয়? সেই থেকে শ্রীকৃষ্ণ কীর্তনকে আমার মনে হয় শ্রীকৃষ্ণ কীর্তন তার যুগের সাপেক্ষে অনেক বেশি আধুনিক একটা সাহিত্য, যে ধারাটাকে এভাবে চেপে দেওয়া না হলে, এভাবে সরিয়ে দেওয়া না হলে বাংলা সাহিত্য অনেক আগে থেকে তার যে দেব মাহাত্ম্যর শৃঙ্খল সেখান থেকে মুক্ত হতে পারবে। তো এটাও কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের একটা দিক। তো যাই হোক, আজকে শ্রীকৃষ্ণ কীর্তন প্রসঙ্গে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটার সম্পর্কে, কাব্যটার নাম সম্পর্কে, কাব্যটার কবি সম্পর্কে, কাব্যটার রচনাকাল সম্পর্কে, কাব্যটার বিষয়বস্তু সম্পর্কে, কাব্যটার ঐতিহাসিক বা সাহিত্যিক গুরুত্ব সম্পর্কে। যে বিষয়টা রয়ে গেল সেটা হচ্ছে চণ্ডীদাস সমস্যা। তোমরা যদি চাও সেটা নিয়ে আমি পরবর্তী এপিসোড করবো, নাহলে পরবর্তীকালে আমি একদম অনুবাদ সাহিত্য বা মঙ্গল কাব্যে চলে যাব। তোমরা যদি চণ্ডীদাস সমস্যা শুনতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই সেটা নিয়ে একটা পর্ব করবো। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সঙ্গে থেকো, দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।